হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আজ আমাদের যে টপিকসটা পড়ানো হবে সেটা হলো মেকানিক্সেরই একটা পার্ট, সেটা হলো প্রজেক্টাইল বা প্রজেক্টাইল মোশন। তো দেখো, প্রথমে আমরা জানবো এই প্রজেক্টাইল ব্যাপারটা কি। যদি একটা সিঙ্গেল ওয়ার্ডে প্রজেক্টাইল কি বলতে হয় তাহলে বলতে হবে যে যে কোনো মোশন আন্ডার গ্র্যাভিটি এটাকেই বলে প্রজেক্টাইল। আমাদের কাছে প্রজেক্টাইল বলতে সবার আগে চোখে যেটা ভাসে সেটা ঠিক এই রকম, যে একটা অবজেক্টকে আমরা একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি কোনো জায়গা থেকে এরকম ভাবে ছুড়ে দিই তাহলে পরে এটা ঠিক এইভাবে গিয়ে সামনে পড়বে। আমরা প্রজেক্টাইল বলতে বেসিক্যালি এই জিনিসটাকে বুঝি, কিন্তু মনে রাখবে সবসময় এই রকম মোশন মানেই প্রজেক্টাইল এটা নাও হতে পারে। প্রজেক্টাইল বলতে এর যেটা জেনারেল ডেফিনেশন, যে যে কোনো মোশন আন্ডার গ্র্যাভিটি এটাকেই বলে প্রজেক্টাইল। তার মানে আমরা যদি কোনো একটা অবজেক্টকে ভার্টিক্যালি ওপর দিকে ছুড়ে দিই কিছুক্ষণ পরে আবার নেমে আসবে, এটাকেও কিন্তু আমরা স্পেশাল কাইন্ডের প্রজেক্টাইলই বলবো। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে আমরা ছুটছি সেই অ্যাঙ্গেলটা তখন 90 ডিগ্রি হবে। তো ওটা হলো একটা স্পেশাল কাইন্ডের প্রজেক্টাইল। তো আমরা এখন যেটা করব, একটা জেনারেল ফর্মুলা কিছু জানবো প্রজেক্টাইল সম্পর্কে। তো সেটা জানার জন্য দেখো, আমরা একটা অবজেক্টকে এই এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, এক্স অ্যাক্সিসকে আমরা এখানে বেস বা ভূমি বলে ভাবছি, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটিতে ওপর দিকে ছুড়লাম। যদি এখানে ইউ ভেলোসিটিতে ছুড়ি তাহলে ইউ ভেলোসিটির এখানে আমাদের দুটো কম্পোনেন্ট বা উপাংশ পাচ্ছি। সবসময় বেসের দিকের যে উপাংশ সেটা সবসময় বলেছি কস থিটা উপাংশ, তার মানে এটা ইউ কস থিটা। আর যেটা পারপেন্ডিকুলার অংশটা হবে সেটা ইউ সাইন থিটা। ওকে, এইখানে যেটা বিষয়টা ভাবার সেটা হলো, দেখো এই ইউ কস থিটার ভ্যালুটা অলওয়েজ ইউনিফর্ম। ইউনিফর্ম কেন? কারণ আমরা এই যে ইউ ভেলোসিটি এর যে দুটো উপাংশ নিয়েছি, ইউ সাইন থিটা আর ইউ কস থিটা, ইউ সাইন থিটার জন্য আমার এই অবজেক্টটা ওপর দিকে উঠবে, একটা সার্টেন হাইটের পর নিচের দিকে নামবে। আর ইউ কস থিটার জন্য আমার অবজেক্টটা সামনের দিকে আসবে। এবার যখন ইউ সাইন থিটার কথা আমরা ভাবছি, ইউ সাইন থিটার উপর কার এফেক্ট আছে না গ্র্যাভিটির এফেক্ট আছে। তাহলে যখন আমার অবজেক্টটা ওপরের দিকে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম হাইট যাওয়া পর্যন্ত যখন অবজেক্ট ওপরের দিকে যাচ্ছে তখন ওর ভেলোসিটি আস্তে আস্তে কমছে, তার মানে ওর ডিঅ্যাক্সিলারেশন আছে বা রিটার্ডেশন আছে, যাকে আমরা মন্দন বলি। তাহলে বলতে পারি ইউ সাইন থিটার উপরে এখানে মন্দন কাজ করছে। কিন্তু ইউ কস থিটা যেটা অনুভূমিক ভাবে আছে, এই ইউ কস থিটার উপর কিন্তু গ্র্যাভিটির কোনো ভূমিকা নেই। তাহলে ইউ কস থিটার উপর যেহেতু গ্র্যাভিটির কোনো ভূমিকা নেই, তাহলে বলতে পারি এই ইউ কস থিটাটা কিন্তু এখানে অবশ্যই ইউনিফর্ম হবে, মানে এটা সমবেগে চলবে। তাহলে এখানে ভেলোসিটি কোনটা কমবে? ইউ সাইন থিটাটা ধীরে ধীরে কমবে। এবার ভাবো, আমরা যখন অবজেক্টটাকে ইউ ভেলোসিটিতে ছুড়েছি, শুধু প্রথমে আপ ডাউন এই ভেলোসিটির হিসাবটা ভাবি। এই জায়গাতে আপসাইডে ইনিশিয়াল ভেলোসিটি কত হচ্ছে? ইউ সাইন থিটা। একদম টপ পয়েন্টে গিয়ে দেখো এখানে ফর আ মোমেন্ট অবজেক্টটা থেমে যাবে, থেমে যাওয়ার পর ওটা এইদিকে ব্যাক করবে। তাহলে আমরা বলতে পারি যখন আমার অবজেক্টটা এই ম্যাক্সিমাম হাইটে পৌঁছাচ্ছে, এই ম্যাক্সিমাম হাইটে পৌঁছানো পর্যন্ত ইউ সাইন থিটাটা এখানে জিরো ভ্যালু হয়ে যায়। আবার আস্তে আস্তে জিরো থেকে আবার ইউ সাইন থিটাতে ব্যাক করে, কিন্তু ইউ কস থিটা কিন্তু সবসময় সেম ভ্যালু থাকে। তাহলে ইউ কস থিটা যদি সেম ভ্যালু থাকে, এখান থেকে আমাদের কি কি জিনিস জানতে হবে? আমাদের প্রথম যেটা জানতে হবে যে এই অবজেক্টটা ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠতে পারে, এই অবজেক্টটা ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে। অবজেক্ট অনুভূমিক ভাবে ম্যাক্সিমাম যত ডিস্টেন্স যায় সেটাকে আমরা সাধারণত হরাইজন্টাল রেঞ্জ বা বিস্তার, এটাকে আর দিয়ে ডিনোট করে থাকি। আর অবজেক্টটা ম্যাক্সিমাম যে হাইট পর্যন্ত উঠতে পারে এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি, হাইট। এটাকে উলম্ব উচ্চতাও আমরা বলতে পারি। তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন প্রসিডিওরের মধ্যে যাচ্ছি না, আমরা ডাইরেক্ট ফর্মুলাইজেশনের মধ্যে যাব যে কি ফর্মুলা আছে, যে এইচ এর কি ফর্মুলা, আর এর কি ফর্মুলা। আরো একটা ব্যাপার দেখো, এই যে অবজেক্টটা যখন ম্যাক্সিমাম হাইটে উঠছে ও কিছুক্ষণ পর্যন্ত কি থাকছে? এয়ারের মধ্যে থাকছে, আবার নামার টাইমটাও এয়ারে থাকছে। আসলে ক্যালকুলেশন করে দেখা যায় এই শেপটা হলো প্যারাবোলিক শেপ। আর যে কোনো প্যারাবোলার দুটো প্যারাবোলার যে শেপটা এটা সিমেট্রিক হয়, মানে এই লেফট সাইডের অংশ রাইট সাইডের অংশ একদম সেম শেপের হয়। যদি লেফট সাইডে সেম শেপ হয়, রাইট সাইডেও সেম হয়, তাহলে এইটুকু উঠতে ওর যতটা টাইম লাগবে এটা নামতেও ততটাই টাইম লাগবে। এই যে ওঠার টাইম এবং নামার টাইম দুটোকে অ্যাড করলে আমরা যেটা পাবো এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট।
এটাকে জেনারেলি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমাদের কাছে তিনটে প্যারামিটার আছে, এই টাইম অফ ফ্লাইট, হাইট আর রেঞ্জ আর। তাহলে এই তিনজনের যদি ফর্মুলা কি হয় যদি দেখতে চাই, আমরা ফর্মুলা ডেরিভেশন করব না, ডাইরেক্ট মনে রাখবো। নেক্সট পেজে দেখো, এই যে টি টাইম অফ ফ্লাইট, এই যে টি টাইম অফ ফ্লাইট, এই টি টাইম অফ ফ্লাইটের ফর্মুলা 2u sin alpha by g। এখানে টি মানে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট মানে কিন্তু হাফ টাইম অফ ফ্লাইট না, ফুল টাইম অফ ফ্লাইট। আমাদের যখন প্রজেক্টাইলটা এইভাবে যাচ্ছে, শুধু হাফ টাইম অফ ফ্লাইট মানে ওঠার টাইমটা আর এই নামার টাইমটা দুটোকে যদি একসাথে অ্যাড করি তবেই টাইম অফ ফ্লাইটটা আসে। এটা 2u sin alpha by g। ইউ মানে ওর যে ইনিশিয়াল ভেলোসিটিতে এটাকে ছোড়া হয়েছে, আলফা মানে ওর যে হরাইজন্টালের সাথে ও যে কোণ করে গেছে। আচ্ছা, আর রেঞ্জের ফর্মুলা এটা ইউ স্কয়ার sin 2 alpha by g, আলফা ইজ সেম। এইচ হাইট মানে ম্যাক্সিমাম হাইট যেটা ও অ্যাটেন্ড করে, দ্যাট ইজ ফর্মুলা ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। আরেকটা কথা, এই যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ, এই শেপটা কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম এটা একটা প্যারাবোলিক শেপ হবে। এর জেনারেল ফর্মুলা প্যারাবোলার আমরা জানি y ইকুয়াল টু ax প্লাস bx স্কয়ার। আমাদের প্রজেক্টাইল থেকে যেটা প্রথমেই মনে রাখতে হবে সেটা হলো এই তিনটে ফর্মুলাকে একদম মাথার মধ্যে মুখস্থ করে ফেলতে হবে। কি কাজে লাগবে এই তিনটে ফর্মুলা? এই তিনটে ফর্মুলা থেকে আমাদের নিউমেরিক্যালস আসতে পারে। কেমন নিউমেরিক্যালস আসবে দেখে নাও। দেখো, একটি বস্তু কত কোণে ছোড়া হলে তার প্রক্ষেপ সীমা ও সর্বাধিক উচ্চতা সমান হবে। একটি বস্তু কত কোণে ছোড়া হলে, এই কত কোণে ছোড়া হচ্ছে মানে কি, এটা আলফা বা থিটা যে অ্যাঙ্গেলটা ছিল, এই আলফা আর থিটা, এর প্রক্ষেপ সীমা মানে রেঞ্জ মানে আর, সর্বাধিক উচ্চতা মানে হাইট এইচ। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে ভ্যালু অফ আলফা। কন্ডিশন কি আছে, আর অ্যান্ড এইচ দে আর ইকুয়াল। এবার আমরা যদি একটু ব্যাকে যাই, দেখো আর এবং এইচ এর দুটো ফর্মুলা দেওয়া আছে, এই দুটো ইকুয়াল করে দিচ্ছি। দেখো, তো আর এর ফর্মুলা ছিল হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি ইকুয়াল টু, দেখো আর এর ফর্মুলা ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আর এইচ এর ফর্মুলা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এই হলো আমার কন্ডিশন। এই দুটো প্যারামিটার সমান, এই দুটো যদি সমান হয়, এবার দেখো কি কি করা যায়। ইউ ইউ কাটলাম, জি জি কেটে দিলাম। তাহলে এই সাইন 2 আলফা মানে আবার কি, 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, আর এখানে রয়েছে সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2। একটা সাইন আলফা কেটে দাও, তাহলে এখান থেকে আমার রইল পড়ে কজ আলফা ইকুয়াল টু 1/4। ওকে, সরি, এক্সট্রিমলি সরি, একটা সাইন আলফা যদি এখানে কেটে দাও, তাহলে এ পাশে থাকে কজ আলফা, এখানে থাকে 1/4, একটা সাইন আলফাও এখানে থাকে। তাহলে নেক্সট লাইনে বলতে পারি সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা ইকুয়াল টু 4, তার মানে tan আলফা ইকুয়াল টু 4, তার মানে এখান থেকে আলফা ইকুয়াল টু আসবে tan ইনভার্স 4। তো অপশন যেমন থাকবে সেই অনুযায়ী আমাদেরকে আনসার টিক মারতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। ওকে, নেক্সট প্রবলেমে চলে এসো। আরেকটা অঙ্ক দেখো, একটি পাথরকে 28 মিটার পার সেকেন্ড প্রারম্ভিক বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূমি থেকে ওপর দিকে ছোড়া হলো। পাথরটির অর্জিত উচ্চতা ও প্রক্ষেপ সীমা নির্ণয় করো। আমরা একটাই করে দেবো, এখানে দুটো অঙ্ক আছে একসাথে, একটা করবে একটা নিজেরা করবে। একটি পাথরকে 28 মিটার পার সেকেন্ড প্রারম্ভিক বেগে ছোড়া হয়েছে, তার মানে এটা কি দেওয়া আছে, নিশ্চয়ই ইউ দেওয়া আছে, ইউ ইকুয়াল টু 28 মিটার পার সেকেন্ড। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, মানে অ্যাঙ্গেল যেটা আছে থিটা বা আলফা যাই বলো, ইকুয়াল টু 30 ডিগ্রি ওপর দিকে ছড়ালো। পাথরটির অর্জিত উচ্চতা মানে এইচ ক্যালকুলেট করতে হবে, এই এইচ এর ভ্যালু। এবার এইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাদের মনে রাখতে হবে এইচ এর কি ফর্মুলা ছিল। দেখো এইচ এর ফর্মুলা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। জাস্ট ফর্মুলাটাকে এখানে লিখে দিলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। ভ্যালুগুলোকে প্লেস করো, ইউ স্কোয়ার ইজ 28 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি
ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর যাই ভ্যালু থাকুক 9.8 বা 10 যেটাই গিভেন থাকবে সেটা বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব, ফাইনালি যেটা আনসার হবে সেটাই আনসার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার নেক্সট প্রবলেমে চলে এসো। নেক্সট প্রবলেম দেখো, একটি প্রাসের বা প্রজেক্টাইলের প্রক্ষেপ কোণ 60 ডিগ্রি। প্রক্ষেপ কোণ 60 ডিগ্রি মানে এখানে আলফাটা প্রথমে বলা হয়েছে ইজ 30 ডিগ্রি। ছোড়ার কতক্ষণ পর প্রাসটি অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করবে? প্রাসটির প্রক্ষেপ বেগ 147 মিটার পার সেকেন্ড। ওকে, এই টাইমটা ক্যালকুলেট করার প্রসিডিওরটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বলছি দেখো, আগে ছবিটাকে তাহলে বোঝার চেষ্টা করো। আমার এইখান থেকে ধরো প্রজেক্টাইলটা ছোড়া হয়েছে, যে মুহূর্তে ছোড়া হয়েছে সেই মুহূর্তটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এটা প্রজেক্টাইল এরকম ভাবে যাচ্ছে, একটা সার্টেন টাইম পর এর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে হলো এই 45 ডিগ্রি। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কত সময়ে এটা এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। প্রথম কথা, এর স্পিড যদি এখানে ইউ থাকে তাহলে এই দিকে আমার স্পিডটা কত হবে? ইউ cos 60। এদিকের এটা কত হবে? এর পারপেন্ডিকুলার ভার্সনটা ইউ sin 60। একই রকম ভাবে এই জায়গাতে তাহলে ইউটা কত হবে? ইউ cos 45, আর এখানে কত হবে? ইউ sin 45। তো দেখো এই যে ইউ sin 40 আর sin 60 আর ইউ sin 40, এই যে চেঞ্জটা হয়েছে, এই দিকের তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ তো আমার এইদিকে হবে। এদিকে হবে মানে কি, ইউ sin 60 আর ইউ sin 45 ডিগ্রি এর থেকে এই ভ্যালুটা অনেক কম। প্রশ্ন কেন কম? কারণ যখন আমার অবজেক্ট ওপর দিকে যাচ্ছে ডিউ টু গ্র্যাভিটি এর ভেলোসিটিটা কমে যাবে। তো এইটাকে যদি আমি ইনিশিয়াল ভেলোসিটি ইউ বলে ভাবি, এটাকে ফাইনাল ভেলোসিটি ভি বলে ভাবি, আমাদের কাছে একটা ফর্মুলা আছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই ভি হলো ফাইনাল ভেলোসিটি, দ্যাট ইজ ইউ সাইন 45 ডিগ্রি, ইউ হলো প্রাথমিক মানে ইউ সাইন 60 ডিগ্রি, জি এর ভ্যালু 9.8। তাহলে এখান থেকে আমরা একটা টি এর ভ্যালু পেয়ে যাব। অ্যাকচুয়ালি এই প্রবলেমটাতে এই টিটাই বের করতে বলেছে, ক্যালকুলেশনটা তোমাদের নিজেদের করে নিতে হবে। নেক্সট প্রবলেমে চলো। আচ্ছা এইবার প্রজেক্টাইল থেকে মোটামুটি যে পর্যন্ত করানো হলো এ কটাই এনাফ। তোমরা সবার আগে মাথায় রাখতে হবে তোমাদের প্রজেক্টাইলের বেসিক কনসেপ্টটা, দেন প্রজেক্টাইলের যে কটা ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলার জন্য সবসময় মাথায় থাকে। ওকে, এরপর কয়েকটা ছোট ছোট টপিকস মেকানিক্স রিলেটেড, যেমন হলো কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স। প্রথম হলো কনজারভেটিভ ফোর্স। এখানে জানতে হবে ডেফিনেশন। কনজারভেটিভ ফোর্সের ডেফিনেশন বলতে দেখো, যে কোনো জায়গাতে যে কোনো ফোর্স যদি কোনো অবজেক্টে অ্যাপ্লাই করা হয়, কিছু ওয়ার্ক ডান হয়, একটা জিনিস শিওর যে সেখানে টোটাল এনার্জিটা কিন্তু আমাদের কনজার্ভ থাকে। কি থাকে? টোটাল এনার্জিটা কনজার্ভ থাকে। তো এই কনজারভেটিভ ফোর্স বলতে একটা অবজেক্টে ফোর্স অ্যাপ্লাই করলাম, যদি সেখানে কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, কি না থাকে? কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, তখন সেই ফোর্সটাকে আমরা বলছি কনজারভেটিভ ফোর্স। আর নন কনজারভেটিভ ফোর্স বলতে যদি কোথাও কোনো ডিসিপেটিভ ফোর্স থাকে, মানে ফোর্স ওয়ার্ক করলেও সেখানে কিছু পরিমাণ ওয়ার্কটা অ্যাজ আ এনার্জি লস বা লস অফ এনার্জি হলো, সেই ফোর্সগুলোকে আমরা বলি নন কনজারভেটিভ ফোর্স। তো ডেফিনেশন গুলো একটু জেনে নেবে। নেক্সট পয়েন্টে চলে আসি, মাস এনার্জি ইকুইভ্যালেন্স। এটা খুব বিখ্যাত একটা ফর্মুলা, এটা আমরা মোটামুটি সেই 9-10 ক্লাস থেকে শিখতে শুরু করেছি। এই ফর্মুলাটা হলো ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। আমরা জানি যে এই ফর্মুলাটা আইনস্টাইনের দেওয়া ফর্মুলা। ফর্মুলাতে কি আছে, যে কোনো মাস এম যদি এটাকে এনার্জিতে কনভার্ট করে দিতে পারি, তাহলে সেই এনার্জির ভ্যালু ই ইকুয়াল টু হবে এমসি স্কোয়ার। ওকে, এক্সকিউজ মি। এই কনসেপ্টটা জানার জন্য আগে একটুখানি বলে নিই, আমরা পারমাণবিক বোমা বা নিউক্লিয় বোমা যেগুলো শিখেছি, এই বোমাগুলো কাজ কি করে করে। যখন একটা নিউট্রন কোনো ইউরেনিয়ামকে আঘাত করে, ইউরেনিয়ামকে আঘাত করলে কি হয় না, ইউরেনিয়ামটা প্রথমে ভেঙে যায়, বেরিয়াম আর ক্রিপ্টনে ভেঙে যায়। বেরিয়াম আর ক্রিপ্টনে ভেঙে যাওয়ার পর
সেখান থেকে আরো 3টে এক্সট্রা নিউট্রন ফর্ম হয়। ওই 3টে নিউট্রন আবার বাকি ইউরেনিয়ামকে আবার গিয়ে আঘাত করে, সেখান থেকে 3 × 3 মানে 9টা নিউট্রন ফর্ম হয়, যেটাকে আমরা বলি হলো শৃঙ্খল বিক্রিয়া। এই শৃঙ্খল বিক্রিয়ার প্রত্যেকটা ধাপে গিয়ে দেখা যায় যে কিছু এনার্জি ফর্ম হয়। এই এনার্জিগুলো আসলে কোথা থেকে ফর্ম হয়? এই এনার্জিগুলো কিন্তু আমার যে অরিজিনাল ইউরেনিয়ামের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মাস কমে যায়। নিউক্লিয়াসের মাস কমে যাওয়ার ফলে সেই মাসটা কমে, সেই মাস যায় কোথায়? সেই মাস আসলে এনার্জিতে কনভার্ট হয়। সেই এনার্জিটাকে ক্যালকুলেট করা হয় E=mc² ফর্মুলা দিয়ে। একটা ছোট্ট ইনফরমেশন দেখো, ইলেকট্রনের মাস কত? 9.1, কোথাও কোথাও থাকে 9.11 10⁻⁻28 গ্রাম। যদি তোমাদের বলা হয় একটা ইলেকট্রনকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, তাহলে একটা ইলেকট্রন থেকে টোটাল কতটা এনার্জি পাবো? তো ইলেকট্রনের মাস ইজ গিভেন, তাহলে এনার্জি কি হবে? E=m এর জায়গাতে তাহলে ইলেকট্রনের মাস 9.1 10⁻⁻28, দেখতে পাচ্ছ সিজিএস সিস্টেমে করেছি। নাও c², সি মানে কি? সি মানে হলো স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট কত? 3 × 10⁸8 নয়, কিন্তু এটা সিজিএস সিস্টেমে আছে, তাহলে 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ডে হচ্ছে, তাহলে দিস স্কোয়ার, এত আর্গ হয়ে যাবে আমার ভ্যালু। তাহলে একটা ইলেকট্রনের মাস হলো এত, তাহলে সেটাকে যদি এনার্জিতে কনভার্ট করি, তাহলে একটা ইলেকট্রনের এনার্জি হবে এত আর্গ। আচ্ছা, এখানে দেখো আমরা যখন ইলেকট্রনের যে মাস বলেছিলাম গ্রাম, কিন্তু ইলেকট্রনের এনার্জিকে 0.55 × 10⁶ ইলেকট্রন ভোল্ট অর 0.511, এই 10⁶ মানে মেগা, তাহলে ক্যাপিটাল M × EV, মেগা ইলেকট্রন ভোল্ট। কোশ্চেন ইজ আর্গ বা জুল থেকে কি করে মেগা ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রন ভোল্টে আসলো? তাহলে এটা জানার জন্য আমাদের তাহলে ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন বা ইলেকট্রন ভোল্টের সাথে জুল অথবা আর্গ তার রিলেশন কি জানতে হবে। তো প্রথমে জানতে হবে 1 ইলেকট্রন ভোল্ট মানে কি। এই 1 ইলেকট্রন ভোল্ট হলো, মনে করো একটা ইলেকট্রন, একটা 1 ভোল্ট বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তার মধ্যে দিয়ে ইলেকট্রনটা যাচ্ছে। দু রকম ভাবে ডিফাইন করতে পারি। ওই 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে আমার ইলেকট্রনটা যেতে যতটা ওয়ার্ক করতে হবে ইলেকট্রনকে, সেটা হলো ইলেকট্রনের মানে 1 ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন। অন্যভাবে কিভাবে বলা যায়? অন্যভাবে বলা যায় যে এই যে একটা ইলেকট্রন 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যাচ্ছে, যাওয়ার সময় ওই ইলেকট্রন যে এনার্জি গেইন করবে তাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইজ 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট। 1 ইলেকট্রন মানে কি? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা হলো একটা ইলেকট্রনের আধান চার্জ ইন্টু 1 ভোল্ট। কুলম্ব ইন্টু ভোল্ট ইজ অ্যাকচুয়ালি জুল, তাহলে এটা ভ্যালু দাঁড়ালো 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে কিন্তু এত জুল। দেখো লাস্ট লাইনেও এটা নোট করা আছে, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻⁻19 জুল। তো এখান থেকে আশা করি তোমাদের মাস এনার্জি ইকুইভ্যালেন্স বোঝাতে পেরেছি। নেক্সট, আচ্ছা এবার চলে আসবো কলিশন। কলিশন মানে দুটো অবজেক্ট আছে, এই দুটো অবজেক্টের মধ্যে একটার সাথে একটা ধাক্কা লাগবে, ধাক্কা লাগার পর কি হবে? এদের ভেলোসিটি গুলো হয়তো চেঞ্জ হবে। আমরা ধরে নিচ্ছি এখানে মাসের কোনো চেঞ্জ হচ্ছে না। ধরো আমার একটা m1 মাস আছে আর একটা m2 মাস আছে। m1 মাসটা u1 স্পিডে বা ভেলোসিটিতে আসছে, m2 মাসটা u2 ভেলোসিটিতে আসছে। আসার পর দুজনের এখানে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর দুজন দুদিকে চলে গেল। ধরো আমার m1টা উপরেই চলে গেল, m2টা এইদিকে চলে আসলো। m1 এর নতুন ভেলোসিটি হয়ে গেল মনে করো v1, m2 এর নতুন ভেলোসিটি মনে করো v2 হলো। তাহলে আমরা লেফট সাইড মানে যখন ইনিশিয়াল ক্যালকুলেশনে আসবো, যে কলিশনের আগে বা বিফোর কলিশনে তাহলে টোটাল মোমেন্টাম কত ছিল? m1 u1 প্রথমটার মোমেন্টাম, m2 u2 পরেরটার মোমেন্টাম। আচ্ছা, টোটাল কাইনেটিক এনার্জি কত? ফার্স্টের জন্য হাফ m1 u1 স্কোয়ার, সেকেন্ডের জন্য হাফ m2 × u2 স্কোয়ার। এটা হলো টোটাল কাইনেটিক এনার্জি। এবার রাইট সাইডে মানে ফাইনাল ক্যালকুলেশনে আসো, মানে আফটার কলিশনে তাহলে টোটাল মোমেন্টাম কত? m1 v1 প্লাস m2 v2। আর আফটার কলিশন টোটাল কাইনেটিক এনার্জি কত? m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে খেয়াল করো, এই যে মোমেন্টাম এটা হলো বিফোর কলিশন মোমেন্টাম,
আর এটা হলো আফটার কলিশন মোমেন্টাম। যে কোনো ফিজিক্সের সিস্টেমে মোমেন্টাম কনজারভেশন সবসময় হবেই, এটা ফিজিক্সের ওই লজ অফ এনার্জি কনজারভেশনের মতো লজ অফ মোমেন্টাম কনজারভেশন রুল। তাহলে এই দুটো সেম হবেই হবে। এইবার কাইনেটিক এনার্জি কি সেম হবে দুই সাইডে, মানে বিফোর কলিশন আর আফটার কলিশন? দেখো এনার্জি কনজার্ভ থাকবে, মানে টোটাল এনার্জি বিফোর কলিশন ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি আফটার কলিশন। এ দুটো সেম হবে, তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেম হলো কাইনেটিক এনার্জি কি সেম হবে? হ্যাঁ, হতেও পারে নাও পারে। যদি দেখি কাইনেটিক এনার্জি বিফোর কলিশন আর আফটার কলিশন আর সেম, তখন আমরা তাকে বলবো ইলাস্টিক কলিশন। আর যদি দেখি কাইনেটিক এনার্জি বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন দে আর নট সেম, তখন আমরা তাকে বলবো ইনইলাস্টিক কলিশন। I think it is clear. Next. Okay. এবার চলে আসবো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। একে অনেকে আমরা সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক বলি, সাধারণত স্মল ই দিয়ে বোঝানো হয়। এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের এটার প্রথমে ডেফিনেশনটাকে একটু বোঝার চেষ্টা করা যাক। মনে করো আমার দুটো অবজেক্ট m1 m2, একজন u1 আর একজন u2 স্পিডে আসছে, এখানে কলিশন হলো, কলিশন হওয়ার পর m1 এর স্পিড হয়ে গেল v1 আর m2 যে তার মনে করো স্পিড বা ভেলোসিটি হয়ে গেল v2। তাহলে এই যে এরা দুজন কাছাকাছি আসছিল u1 মাইনাস u2 তে, আর এরা দুজন তাহলে বলতে পারি এখন দূরে চলে যাচ্ছে। তাহলে বিফোর কলিশন ওরা কাছে আসে, আফটার কলিশন দূরে সরে যায়। এই যে বিফোর কলিশন এরা কাছে আসছে, তাহলে এদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আছে। আফটার কলিশন এই যে এরা দূরে সরে যাচ্ছে, তাহলেও বলতে পারি যে এদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আছে। তাহলে বিফোর কলিশন এদের এই রিলেটিভ ভেলোসিটিটা কত? দেখো একটা u1 আর একটা u2, আমরা ভেক্টর ক্লাসে শিখেছি যে দুটো ভেক্টরকে অ্যাকচুয়ালি মাইনাস করলে পাওয়া যায় হলো এর রিলেটিভ ভেলোসিটি। তাহলে u1 মাইনাস u2 অর u2 মাইনাস u1, এই দুটোর যে কোনো একটাকে আমরা রিলেটিভ ভেলোসিটি বলতে পারি। সেম তুমি চলে আসো আফটার কলিশন রিলেটিভ ভেলোসিটি, এটাও আইদার v1 মাইনাস v2 অর v2 মাইনাস v1। তো এখানে আমরা কোন জিনিসটা নেব? এখানে আমরা যেটা নেব, যেহেতু দুটো অবজেক্টের যে কোনো একটাকে আমাদের মাথায় রাখতে হবে রেস্টে আছে। রেস্টে মানে একটার রেসপেক্টে আর একটাকে ক্যালকুলেট করতে হবে। আমরা যদি ধরে নিই যে আমরা আসলে u1 এর রেসপেক্টে ক্যালকুলেট করছি, মানে মাস 1 এর রেসপেক্টে ক্যালকুলেশন করছি, তাহলে মাস 1 এর রেসপেক্টে যদি ক্যালকুলেশন করি, তাহলে এদের দুজনের কাছে আসার যে রিলেটিভ ভেলোসিটি সেটা অবশ্যই u2 মাইনাস u1 হবে। এটা নেব না, কারণ আমি এখানে কাকে এক নম্বর মাসটাকে ফিক্সড ভাবছি। আগেও ভেক্টরে শিখিয়েছি যে মাসটাকে ফিক্সড ভাবতে হয় সেটাকে অপোজিট ডাইরেকশনে মানে মাইনাস করে তার সাথে এভাবে প্লাস করতে হয়, মানে ভেক্টর অ্যাডিশন করতে হয়। তাহলে সেম একই রকম রুলে এরা দুজন তো দূরে সরে যাওয়ার মধ্যে রিলেটিভ ভেলোসিটি, এই দূরে সরে যাওয়ার রিলেটিভ ভেলোসিটি কিন্তু হবে v1 মাইনাস v2। তাহলে ফাইনালি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে ডেফিনেশন, এদের মধ্যে দূরে সরে যাওয়ার যে রিলেটিভ ভেলোসিটি ডিভাইডেড বাই কাছে আসার যে রিলেটিভ ভেলোসিটি। নেক্সট, এবার চলে আসো কলিশন অফ ফলিং বডি উইথ আ ফিক্সড হরিজন্টাল প্লেন। দেখো আমার কাছে মনে করো একটা স্মুথ সারফেস আছে, কি সারফেস ধরলাম? এটা হলো একটা স্মুথ সারফেস। যে স্মুথ সারফেস মানে যেখানে কোনো ফ্রিকশন নেই, মানে ফ্রিকশনলেস সারফেস। এখানে ধরো একটা ক্যাপিটাল এইচ হাইট থেকে একটা অবজেক্টকে আমরা এই নিচেই ফেললাম। যদি এই হাইট থেকে কোনো একটা এম মাসের অবজেক্টকে নিচেই ফেলি, তখন ওর এখানে কলিশন হবে। আর যেহেতু স্মুথ সারফেস, কোনো ফ্রিকশন নেই, তাহলে আমরা বলতে পারি এখানে কোনো ডিসিপেটিভ ফোর্স নেই, তাহলে নো এনার্জি লস। যদি নো এনার্জি লস হয় তাহলে কিন্তু এটা অবশ্যই ইলাস্টিক কলিশন হবে। আর যদি ইলাস্টিক কলিশন হয় তাহলে এখানে কোনো এনার্জি লস নেই, ও ঠিক যে হাইট পর্যন্ত নেমেছে ও আফটার কলিশন ও সেম হাইট পর্যন্ত, মানে আবার ক্যাপিটাল এইচ হাইট পর্যন্ত উঠবে। বাট ইন প্র্যাকটিস বা প্র্যাকটিক্যালি এরকম কোনো সারফেস নেই যেটা পুরো 100% স্মুথ। সেজন্য আমরা বলতে পারি যে এই জিনিসটা প্র্যাকটিক্যালি নট পসিবল। তাহলে সমস্ত প্র্যাকটিক্যাল কেসগুলো কি হবে? সমস্ত প্র্যাকটিক্যাল কেসেই এই সারফেসটা একটা সার্টেন লেভেল পর্যন্ত রাফ সারফেস হবে, এগুলো আনস্মুথ হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে এনার্জি লস হবে। এনার্জি লস যদি হয় তাহলে আমার যদি অবজেক্টটা এরকম এইচ হাইট থেকে পড়ে, পরের বার কিন্তু আর ও সেম হাইটে উঠবে না। তাহলে কিভাবে হবে? মনে করো প্রথমটা ক্যাপিটাল এইচ হাইট থেকে নেমেছে,
এই নামার পর ও ধাক্কা লাগার পর পুরোটা যাবে না, ধরো এইটুকু উঠলো, তারপর আবার নামলো, নামার পর পরের বার আরো কম যাবে, এইভাবে ও আস্তে 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 মোটামুটি ধরে নিতে পারি ইনফাইনাইট টাইম পর্যন্ত চলবে। ইন প্র্যাকটিস সামনের দিকে গিয়ে কোনো একটা জায়গাতে থেমে যাবে। ওকে, তো আমাদের এই কন্ডিশন থেকে কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে। কি না, ফার্স্ট হলো এই যে অবজেক্টটা একদম ওপর থেকে পড়ছে, পড়ার পর এই যে বারবার 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 ধাক্কা খাচ্ছে, খেতে 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 কি হচ্ছে না একদম লাস্ট পর্যন্ত কোথাও গিয়ে একটা থামছে। আমাদের বের করতে হবে এই অবজেক্টটা টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। এই যে টোটাল ডিস্টেন্সটা যেটা ট্রাভেল করলো আমার অবজেক্টটা, এই টোটাল ডিস্টেন্সের ফর্মুলা হলো এটা। দেখো d ইকুয়াল টু এইচ 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। এখানে এইচ মানে কি, এখানে এইচ মানে অবজেক্টটা ইনিশিয়ালি কোন হাইট থেকে ফেলা হয়েছিল, আর ই বলতে এখানে কি বোঝানো হচ্ছে, ই মানে কোফিশিয়েন্ট অফ যেটা রেস্টিটিউশন বা সংঘাত গুণাঙ্ক। এই ছবিতে আমরা ক্যাপিটাল এইচ লিখেছিলাম, আপাতত এটাকে স্মল এইচ দিয়ে যদি কনভার্ট করে দিই তাহলে এই এইচটা আর এই এইচটা সেম। আচ্ছা, এখান থেকে আর একটা ব্যাপার, এই অবজেক্টটা যখন ওপর থেকে পড়ছে বারবার ধাক্কা খেতে 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 গিয়ে কোনো একটা জায়গায় থামছে, এ তো প্রত্যেকটা জায়গায় কিছুটা করে টাইম নিয়েছে। এই যে টাইমটা নিয়েছে, এই টোটাল টাইমের ফর্মুলা হলো এটা। আরো একটা বিষয় যেটা বের করতে হবে, দেখো একদম শুরুতে মনে করো আমার অবজেক্টটা ক্যাপিটাল এইচ হাইট থেকে ফেললাম, পরের বারও স্মল এইচ হাইটে উঠলো। এই দুটো হাইট থেকেও কিন্তু আমরা এই ই এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। কিভাবে না, ই ইকুয়াল টু স্কোয়ার রুট অফ দিস এইচ বাই এইচ। এবার এইগুলো তোমাদের কাজ হলো এখান থেকে মুখস্থ করা, আর এগুলো অ্যাপ্লিকেশন গুলোতে এবার চলে আসো। দেখো, একটি কাচের বলকে 15 মিটার উচ্চতা থেকে একটি স্থির অনুভূমিক কাচের প্লেটের উপর ফেলা হলো। সংঘাতের পর বলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে, যেখানে সংঘাত গুণাঙ্ক 0.8 বলে বলা হয়েছে। তো দেখো কি হচ্ছে, এই হলো, এইটা মনে করো আমার একটা কাচের প্লেট, তো এটা 15 মিটার হাইট থেকে ফেলা হচ্ছে। এই ধাক্কা লাগার পর কি হচ্ছে, পরের বার আর 15 মিটার যাবে না, মনে করো এক্স হাইট যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি এইটা হলো আমার ক্যাপিটাল এইচ আর এইটা হলো আমার স্মল এইচ। আর আমাদের কাছে ফর্মুলা আছে কি, ই ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ। তাহলে ই এর ভ্যালু আছে 0.8 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ দিস 15 ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে কি করতে হবে, এই ফর্মুলা থেকে আমাদের এই এইচ এর আননোন ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। নেক্সট, 90 সেন্টিমিটার উচ্চতা থেকে একটি বলকে স্থির সমতল মেঝের উপর ফেলা হলো। বলটি স্থির অবস্থায় আসা পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমার যে বলটা 90 সেন্টিমিটার থেকে ফেলা হয়েছে, তার ইনিশিয়াল হাইট এইচ বলতে পারি। দেখো বের করতে কি বলেছে, স্থির অবস্থায় আসা পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা দেখো একটা জায়গায় এই যে ফর্মুলাটা ক্যালকুলেশন করেছিলাম, মোট দূরত্বের ফর্মুলা ডি ইকুয়াল টু এইচ ইন্টু ওই যেটা আছে সেটা, ডাইরেক্ট ওই ফর্মুলাটা ধরে নেবো। ওই ফর্মুলাটা কি আছে, তাহলে ডি ইকুয়াল টু এইচ ইন্টু 1 প্লাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার। এখানে কিসের কিসের ভ্যালু আছে, এইচ এর ভ্যালু আছে তোমার 90 সেন্টিমিটার, তাহলে এখানে 90 হয়ে গেল। আর এই অংশটা কি 1 প্লাস 0.5 স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.5 এর স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করো ফাইনালি দিস সেন্টিমিটার, এটা হবে আমার আনসার। নেক্সট আসো। ওকে, তাহলে আগে পর্যন্ত কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের প্রবলেম রয়েছে, তাহলে ওখানে কিন্তু টোটাল ডিস্টেন্সের একটা প্রবলেম তোমাদের করে দেখানো হয়েছে, একটা কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন থেকে হাইটের রেশিও দিয়ে একটা অঙ্ক করানো হয়েছে, টাইম থেকেও অঙ্ক থাকতে পারে, আমরা টাইম থেকে ওখানে অঙ্ক করে দেখাইনি। এবার আমরা চলে আসবো আরেকটা প্রবলেম। একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমান, বস্তু দুটির মধ্যে কোনটির গতিশক্তি বেশি। আচ্ছা, এইটা করার আগে আমাদের প্রথমে এই গতিশক্তি আর ভরবেগ এই দুটোর মধ্যে একটা পার্টিকুলার সম্পর্ক বা রিলেশন আছে, সেই রিলেশনটা কেমন একটু দেখতে হবে। আমরা কি জানি যে ভরবেগ পি ইকুয়াল টু লিখতে হয় এমভি, আর গতিশক্তি যদি এটাকে আমরা ই বলি তাহলে ই ইকুয়াল টু হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে, এদের মধ্যে সম্পর্কটা হলো হাফ এম, আর একটা এম দিয়ে আমি একে মাল্টিপ্লাই করলাম, তাহলে আর একটা এম দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরের লাইনে আসলো আমার হাফ এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম। এই এম ভি মানে আবার ভরবেগ পি, তাহলে আমরা লিখতে পারি ই সমান হাফ
পি স্কোয়ার বাই এম। তাহলে দাঁড়ালো পি স্কোয়ার ইকুয়াল টু 2me, তার মানে পি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2me। এটা হলো গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। কখনো কখনো গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক কি বলে কোনো কোশ্চেন আসতে পারে, তার জন্য আমরা এটাকে জেনে রাখবো। এবার এই প্রবলেমটাতে আসি। এই প্রবলেমটাতে দেখো, একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমান, বস্তু দুটির মধ্যে কোনটির গতিশক্তি বেশি। তাহলে দেখতে হবে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে ভরের কি সম্পর্ক আছে। কিভাবে করা যায় দেখো, তাহলে কি, একটা হালকা বস্তু একটা ভারী বস্তু দুজনের ভরবেগ সমান। তো ধরা যাক আমার হালকা বস্তুটা স্মল এম আর ভারী বস্তুটার ভর হলো ক্যাপিটাল এম। তো এর গতিবেগটা ছোট হাতের ভি, এর গতিবেগটা বড় হাতের ভি। প্রথম কন্ডিশন কি বলেছে, এদের ভরবেগ সমান, তাহলে এই দুটো সমান। নেক্সট কি বলেছে, বস্তু দুটির মধ্যে কোনটির গতিশক্তি বেশি। তাহলে আমার প্রথমটার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই, এটার গতিশক্তি হলো হাফ বড় এম বড় ভি এর স্কোয়ার। আমাদের বেসিক্যালি এই ফর্মুলাটার হেল্প নিয়ে এই রেশিওটার মান কত বের করতে হবে। তো দেখো এখানে হাফ হাফ কেটে গেল, তাহলে এটা প্রথমটার গতিশক্তি E1 বাই E2 বলে নিলাম, হাফ হাফ কাটলো, তাহলে এখানে হলো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই বড় এম বড় ভি স্কোয়ার। এবার একটা কাজ করব, উপরে একটা স্মল এম দিয়ে মাল্টিপ্লাই করব, নিচে একটা ক্যাপিটাল এম দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানেও উপরে একটা ক্যাপিটাল এম নিচে একটা স্মল এম দিয়ে এভাবে মাল্টিপ্লাই করব। দেখো এটা কাটাকাটি করলে আসলে আগের লাইনের সাথেই সেম আসে। এবার প্রশ্ন কেন করলাম, এটা করার আমার মূল উদ্দেশ্য হলো এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটাকে এর মধ্যে ইনক্লুশন করব, এটাকেও এর মধ্যে ইনক্লুশন করব, করলে তাহলে প্রথমে উপরে আসবে এম ভি হোল স্কোয়ার ইন্টু বড় এম ডিভাইডেড বাই এটা আসবে বড় এম বড় ভি এর হোল স্কোয়ার ইন্টু ছোট এম। এবার এই এম ভি আর এই এম ভি সমান, তাহলে এই দুটো কাটলো, কাটলে এটা আসে ক্যাপিটাল এম বাই স্মল এম। এবার এই ক্যাপিটাল এম বাই স্মল এম, আমি ক্যাপিটাল এমটা মানে ভারী বস্তুটাকে ধরে নিয়েছিলাম, তাহলে ক্যাপিটাল এম যদি ভারী বস্তু হয় তাহলে এটা গ্রেটার দ্যান 1 হবে, এটা গ্রেটার দ্যান 1 হবে মানে E1 বাই E2। তার মানে এই E1টা ছিল কিন্তু আমার হালকা বস্তুটার গতিশক্তি, তাহলে আমরা বলতে পারি ইন দ্যাট কেস E1 গ্রেটার দ্যান E2, অর্থাৎ হালকা বস্তুটার কিন্তু গতিশক্তি বেশি হচ্ছে। ক্লিয়ার আশা করি। পরের কোশ্চেনে চলো। আচ্ছা, এরপর বলছে একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, বস্তু দুটির মধ্যে কার ভরবেগ বেশি। এখানেও সেম, কিন্তু একটু উল্টো করে ভাবতে হবে। কিভাবে, এখানেও আমরা ধরে নিলাম যে প্রথম অবজেক্টটার মাস এম আর তার গতিবেগ ভি, তাহলে এর গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে মানে ভারীটার ক্ষেত্রে বড় এম বড় ভি এর স্কোয়ার, এই দুটো ইকুয়াল বলে দিয়েছে। বলেছে কার ভরবেগ বেশি, তাহলে প্রথমটার ভরবেগ কত এম ইন্টু ছোট ভি, বড়টার ভরবেগ কত বড় এম বড় ভি। এই রেশিওটা বের করতে হবে। তাহলে এই রেশিওটা বের করতে গেলে দেখো কি করতে হবে, আমরা প্রথম যেটা করব, এটার সাথে দুদিকে একটা হাফ হাফ মাল্টিপ্লাই করে নিলাম ওপর নিচে, তাহলে হাফ এম ভি, নিচেও একটা হাফ বড় এম বড় ভি। ওকে, আচ্ছা, নেক্সট কাজ যেটা সেটা হলো পুরোটাকে আমরা রুটের মধ্যে নিয়ে নেব। পুরোটাকে যদি রুটের মধ্যে নিই তাহলে রুটের মধ্যে তো এমনি এমনি নেওয়া যায় না, তাহলে স্কোয়ার করতে হবে, এই স্কোয়ার করলাম। ওকে, আচ্ছা, এখানে মনে করো 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে পুরোটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে বড় রুটের মধ্যে কি পড়ে থাকলো, এটা আসে হলো হাফ ছোট এম স্কোয়ার ছোট ভি স্কোয়ার, নিচে আসে হাফ বড় এম স্কোয়ার বড় ভি স্কোয়ার ইকুয়াল টু আবার একটা বড় রুট দিলাম। আচ্ছা, এখানে এমটাকে আলাদা করে নেবো, তাহলে এম ইন্টু হাফ ছোট এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই বড় এম ইন্টু
হাফ বড় এম ইন্টু ভি স্কোয়ার। কিন্তু এই দুটো আমাদের কন্ডিশন ওয়াইজ ইকুয়াল বলেছে, এই দুটো ইকুয়াল বলে কেটে গেল, তাহলে পড়ে রইল স্কোয়ার রুট অফ স্মল এম বাই ক্যাপিটাল এম। এই স্মল এম বাই ক্যাপিটাল এম এর মধ্যে স্মল এম এর ভ্যালু নিশ্চয়ই ছোট, তাহলে এটা হবে লেস দ্যান 1। তাহলে এইটা হলো লেস দ্যান 1 যদি হয়, তাহলে আমাদের এই এম ভি লেস দ্যান বড় এম ভি, তাহলে বড়টার ভরবেগ বেশি হচ্ছে। কার ভরবেগ বেশি হচ্ছে? বড়টার, মানে ভারী বস্তুটার ভরবেগ বেশি হচ্ছে। নেক্সট, আচ্ছা এবার দেখো এই টপিকটার আজকে এটাই শেষ কোশ্চেন। তো দেখবে একটি বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে। তো এই অঙ্ক করতে গেলে কিভাবে করতে হয় দেখো। প্রথম কথা হলো আমার ভরবেগের সাথে গতিশক্তির কি সম্পর্ক আছে। ভরবেগ ইকুয়াল টু রুট ওভার অফ 2mE, এরকম ফর্মুলা দেখেছি আমরা। তারপরে কি ভরবেগ এবং গতিশক্তির এটা সম্পর্ক। বলছে ভরবেগ 100% বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে। তাহলে এখান থেকে ই মানে কত, এখান থেকে ই ইকুয়াল টু আসে হলো পি স্কোয়ার বাই 2m। তো আমরা এখানে ইনিশিয়াল আর ফাইনাল বলে দুটো পয়েন্ট করে ভাগ করে নিলাম। তাহলে প্রথম যে গতিশক্তি E1 সেটা হবে তাহলে আমার P1 স্কোয়ার বাই 2m। দ্বিতীয় গতিশক্তি E2 সমান হবে P2 স্কোয়ার বাই 2m। এবার P2 আর P1 এর মধ্যে কি সম্পর্ক আছে? P2 মানে হলো আমার ভরবেগ, এই ভরবেগ বলেছে 100% বাড়িয়েছি। 100% বাড়ানো মানে প্রথমে ভরবেগ ছিল P1, তার 100% বাড়ালাম, মানে P1 এর 100% বৃদ্ধি। তাহলে ফাইনালি কি হলো? 100% মানে 2P1ই হলো। তাহলে P2 যেটা ফাইনাল ভরবেগ সেটা কিন্তু 2P1 হলো। এবার বলছে কি গতিশক্তির শতকরা কতটা বাড়বে। তাহলে এবার দুটোকে ভাগ করো, যে E1 বাই E2 ইকুয়াল টু E1 বাই E2 করলে পরে কি হচ্ছে, এই দুটোকে ভাগ করলে তাহলে আমার 2m কাটে, মানে P1 স্কোয়ার ডিভাইডেড বাই P2 স্কোয়ার। P1 স্কোয়ারটা থাকলো, P2 স্কোয়ার মানে হলো 2 ইন্টু P1 তার হোল স্কোয়ার, তারপরে 1/4 কাটাকাটি করে পড়ে থাকে 1/4। এখনো শেষ হয়নি, E1 বাই E2 হলো 1/4। এইবার এখান থেকে উল্টে দিলাম, E2 বাই E1 ইকুয়াল টু তাহলে কত হবে? শুধু 4। বোথ সাইডে -1 করে দাও, করলাম। তাহলে কি হলো? লেফট সাইডে আসে E2 মাইনাস E1 ডিভাইডেড বাই E1 ইকুয়াল টু এখানে আসে হলো 3। তাহলে এই যে E2 মাইনাস E1 বাই E1 এটা পজিটিভ ভ্যালু এসছে। পজিটিভ ভ্যালু আসা মানে E2টা বড়, এই যে E2 এর ভ্যালু বড় মানে ফাইনাল গতিশক্তি বেশি, তার মানে এখানে কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাবে বা বাড়বে, যেটা এখানে বলেছে সেটা প্রুফ হলো 1 নম্বর। এবার বলেছে শতকরা কত বাড়বে। এটা তো E2 মাইনাস E1 বাই E1 ইকুয়াল টু 3, তাহলে শতকরা কত বাড়বে বললে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ করতে হবে, তার মানে এটা হবে 300% বৃদ্ধি। ওকে ওকে, তাহলে এই পর্যন্ত হলো আমরা যেটা করলাম, গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক দিয়ে কিছু অঙ্ক করলাম। তো তোমাদের এবার যেটা করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর তার সাথে সাথে তোমরা অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধুদেরকেও বলো যাতে উড়ান পাঠশালা অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে এবং সেখানে নিজেদের নাম রেজিস্টার করে, যাতে ফ্রিতে সমস্ত ক্লাস পেয়ে যাবে, মক টেস্ট পাবে, ক্লাস ওয়াইজ ডাউট পেয়ে যাবে, ডাউট নয় ডাউট ক্লিয়ারেন্স পেয়ে যাবে। আর তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের ভালো পরীক্ষা হোক, বেস্ট অফ লাক।